হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরপিএফ কনস্টেবলের যে আমরা আরপিএফ কনস্টেবলের যে আমরা ক্লাসটা কন্টিনিউ করছিলাম, মানে যে ভিডিওগুলো আমরা কন্টিনিউ করছিলাম, তার আজকের এটা 20তম ভিডিও, মানে 20th শিফটের এক্সামে ভিডিও। আগে আমরা টোটাল 19টা ভিডিও কমপ্লিট করেছি। 20th শিফটের ভিডিও, এটা অ্যাকচুয়ালি 7 নম্বর দিনের সেকেন্ড শিফট, ঠিক আছে? তো টোটাল 36টা শিফটের মধ্যে তাহলে আমাদের আর মাত্র 16খানা সিট বাকি রয়েছে, যেখানে আমরা 20খানা আজকের মধ্যে কমপ্লিট করব। এবং এখানে টোটাল 50টা করে জিকে, যেগুলো ইম্পর্টেন্ট আপকামিং যে এনটিপিসি CBT-1 এবং CBT-2 আর গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্যই খুবই উপকারী বা খুবই ইম্পর্টেন্ট এগুলো, এবং যেগুলো তোমাদের কাজে লাগবে। এছাড়া আমি সেকশনাল ভিডিও কিছু যেমন করেছি সেগুলো তোমরা দেখতে পারো, যেমন টোটাল 480টা এর উপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা পার্ট 1 ভিডিও করেছি, যেখানে আমি 50টা করে ভিডিও আনছি, এই 50টা করে কোশ্চেন আনছি। এটা তোমরা কমপ্লিট করতে পারো। এটা এই একই কোশ্চেনগুলোকে জাস্ট সেকশন ওয়াইজ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলোরও আস্তে আস্তে ভিডিও আসবে। তো সঙ্গে থাকো এবং ভিডিও লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই হোক, তাহলে চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। প্রথম কোশ্চেনগুলো হচ্ছে, হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি? তো দিল্লির যে হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ দ্য দিল্লির চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে থাকে কে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যেহেতু যে কটা ইউটি আছে, 1956-এ যখন স্টেট রিঅর্গানাইজেশন চালু হয়, সেখানে 6খানা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল, তার মধ্যে দিল্লিও ছিল। তো পরবর্তীকালে তার মধ্যে এই সবকটা ইউনিয়ন টেরিটরির চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে থাকেন রাষ্ট্রপতি। তারপরে বলা হচ্ছে, হু ওয়াজ দ্য পেন্টার অফ দ্য 1859 পেন্টিং রিলিফ অফ লখনৌ? রিলিফ অফ লখনৌ, এই যে একটা পেন্টিং ছিল, সেই পেন্টিংয়ের চিত্র নির্মাতা কে ছিলেন? থমাস জনস বার্কার 1859 সালে লখনৌতে হয়েছিল। তারপরে কোশ্চেনটা বলা হচ্ছে, হু ওয়াজ দ্য অফিসিয়াল ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ফর দ্য ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন? ডেমোক্রেটিক ক্যান্ডিডেট কে ছিলেন? কমলা হ্যারিস। ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ছিলেন কমলা হ্যারিস, বাট জিতেছিলেন কে? ডোনাল্ড ট্রাম্প। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য, মানে উনি ওর অপোজিটে ছিলেন অ্যাকচুয়ালি। তো ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 42 অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পাস্ট? 42তম সংবিধান সংশোধন কোন সালে পাস হয়েছিল? 1976-এ পাস হয়। তারপরে বলা হচ্ছে, পদ্মশ্রী 2019, শ্রী ভেন্নেলা সীতারামা শাস্ত্রী ইজ রিনোয়েড লিরিসিস্ট ফ্রম? এই যে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 2019-এ শ্রী ভেন্নেলা সীতারামা শাস্ত্রী, তিনি একজন বিখ্যাত সঙ্গীত লেখক। তিনি কোন রাজ্যের সাথে কানেক্টেড? তিনি হলেন তেলেঙ্গানা রাজ্যের সাথে কানেক্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেসড ডিসক্রাইব দ্য আইসোমারিজম ইন কেমিস্ট্রি? সমরূপতা বা সমবায়বতা যে কনসেপ্ট আছে, সেটাকে ব্যাখ্যা করে কোন কনসেপ্টটা? দ্য অকারেন্স অফ কম্পাউন্ড উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টি। তাদের রাসায়নিক যে সংকেত সেগুলো এক হতে পারে, বাট তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আলাদা। তারপরে বলা হচ্ছে, হোয়াট ইভেন ইন 2024 এপ্রিল হাইলাইটেড দ্য ডেফিসিয়েন্সি অফ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আইটি ইনফ্রাস্ট্রাকচার? তো 2024-এর কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আইটি ইনফ্রাস্ট্রাকচারে কোন সংক্রান্ত ডেফিসিয়েন্সি ধরা পড়ে? যেটা অ্যাকচুয়ালি সার্ভিস ডিসরাপশন ইন দ্য ব্যাঙ্ক কোর ব্যাঙ্কিং সিস্টেম। ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেমের সার্ভিস ধরা পড়ার জন্য 2000 এপ্রিলে এটা খুবই হাইলাইটেড হয়েছিল, মানে জাস্ট 1 বছর আগে। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ট্রেন্ড ইন ক্রেডিট গ্রোথ ফর ব্যাঙ্কস অ্যান্ড এনবিডাব্লিউস ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 অ্যাকর্ডিং টু দ্য আইসিআরএ রিপোর্ট রিলিজড 24 অক্টোবর 2024? 2024-এর অক্টোবর 24 অক্টোবর ফাইন্যান্সিয়াল ইয়ার এনবিএফসির যে ব্যাঙ্কগুলো এবং অ্যাকর্ডিং টু দ্য আইসিআর রিপোর্ট অনুযায়ী স্টেডি স্লো ডাউন দেখা গিয়েছিল। ক্রেডিট গ্রোথ হয়েছিল কেন? স্টেডি স্লো ডাউন দেখা গিয়েছিল। এগুলো অ্যাকচুয়ালি ইকোনমিক কোশ্চেন বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত। 7 অক্টোবর 2024 ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC অ্যান্ড অ্যাক্সিস ব্যাঙ্ক, এদের মধ্যে একটা
অ্যাক্সিস ব্যাংকের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। হাউ মেনি মিলিয়ন প্রমোট গ্রিন অ্যান্ড ব্লু ফাইন্যান্স ইন ইন্ডিয়া? গ্রিন এবং ব্লু ফাইন্যান্স তৈরি করার জন্য কত মিলিয়ন চুক্তি হয়? 500 মিলিয়ন চুক্তি হয়। এগুলো খুবই আনপ্রেডিক্টেবল কোশ্চেন যেগুলো এসেছিল, যাই হোক। তারপরে চলে 10 নম্বরটা, বলা ইনফ্রাস্ট্রাকচার প্রাইমারিলি রেফার্স টু দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস অ্যান্ড সিস্টেম নেসেসারি ফর ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেটা অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার প্রাইমারি রেফার যে কোনো পরিকাঠামো দরকার হয় প্রাথমিকভাবে। কেন? ফেসিলিটি অ্যান্ড দ্য সিস্টেম অফ দ্য নেসেসারি ফর ইকোনমিক অ্যাক্টিভিটি, যে কোনো অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য। তো তারপরে বলা হচ্ছে 11 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য শিখিজম? গুরু নানক দেব বর্ন। গুরু নানক দেব জন্মেছিলেন 1469-এ। বর্তমানে সেটা লাহোরে অবস্থান করছে, পাকিস্তানে। তো তারপরে বলা হচ্ছে ভারত থেকে দ্য মডারেট লিডার্স ডিমান্ডেড দ্য সাইমultaneous ICS এক্সামিনেশনস ইন ড্যাশ। বলতে হচ্ছে যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী যে নেতৃত্ববৃন্দরা তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে এক্সামিনেশনের ডিমান্ড করেছিলেন কোথায় কোথায়? ভারত এবং ইংল্যান্ডে তারা ডিমান্ড করেছিলেন। ইন হুইচ কমিউনিটি ডেভেলপমেন্ট অফ দ্য প্রোগ্রাম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ড্যাশ ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ দ্য ডেভেলপমেন্ট ইউনিট অ্যাজ অ্যান ইনফ্রাস্ট্রাকচার টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইটসেলফ প্রোভাইডেড ইমপ্লিমেন্টেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ডিফেন্স সেক্টর। তো এ ব্লক ভিলেজ বলতে হচ্ছে যে কোনো ভারত সরকার দ্বারা প্রবর্তিত যে কোনো বলতে হচ্ছে যে মানে এক গ্রামের যে কোনো একটা ব্লক ইন দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশগ্রহণ করে থাকে এবং এর আন্ডারে থাকে কি বিডিও, যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়, তাদের দ্বারা কি হয়ে থাকে? ডেভেলপমেন্ট ইউনিট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ প্রোভাইডেড ইমপ্লিমেন্টেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ডিফেন্স সেক্টর। সেই ব্লকের বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন মানে উন্নয়নে তারা অংশগ্রহণ করে থাকে। দ্য 36 অ্যামেন্ডমেন্ট অফ দ্য অ্যাক্ট 1975 ইনকর্পোরেটেড হুইচ অফ দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়া? তো বলতে পারছি 1975 সালে 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যথাক্রমে 16ই মে অ্যাকচুয়ালি সিকিম ভারতের পার্ট হয়েছিল এবং এই 2025 সাল সেটা তাদের 50 বছর মানে গোল্ডেন জুবলি 50 ইয়ার কমপ্লিট হলো। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া? লিমিটেড অ্যাক্সেস টু ইনফ্রাস্ট্রাকচার, এটা হলো সেটেলমেন্টের মধ্যে পড়ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া? তার মধ্যে পড়ছে কি যে লিমিটেড অ্যাক্সেস টু ইনফ্রাস্ট্রাকচার। হুইচ সাইট অফ দ্য ইন্দু সিভিলাইজেশন ওয়াজ ড্যান্সিং গার্ল? ড্যান্সিং গার্লের যে চিত্র ইন্দু সিভিলাইজেশনতে পাওয়া গেছিলো ব্রোঞ্জের তৈরি, সেটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া গেছিলো? সেটা ইন্দু সিভিলাইজেশনে মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছিলো ড্যান্সিং গার্ল। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ওয়ার ইউজড ইন প্রোক্লামেশন কলিং দ্য পিপল টু জয়েন দ্য 1857? তো বলতে পারছে যে কোন কোন ভাষাতে ভাষাভাষী মানুষরা 1857 সিপাহী বিদ্রোহ যুক্ত করেছিল? মানে হিন্দি, উর্দু, পার্সিয়ান, শিখ সব ভাষায় তারা জয়েন করেছিল। হোয়াট ওয়াজ এ সিগনিফিকেন্ট লিমিটেশন অফ দ্য ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম বিফোর দ্য এনাক্টমেন্ট অফ দ্য ব্যাঙ্কিং কোম্পানিজ 1949 অ্যাক্ট? 1949 ব্যাঙ্কিং কোম্পানি 1949 অ্যাক্টের আগে বলতে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্পর্কে কী ছিল? দেয়ার ওয়াজ নো কম্প্রিহেন্সিভ স্ট্যাচুটরি রেগুলেশন অফ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। কমার্শিয়াল ব্যাঙ্কের নিয়ন্ত্রণের জন্য কোনো রুলস বা নিয়ম ছিল না। তো হুইচ রেডিয়েশন ইজ ইমিটেড হোয়েন এ স্ট্রিম অফ অ্যাক্সেলারেটিং ইলেকট্রন স্ট্রাইক এ মেটাল টার্গেট? যখন কোনো মেটাল টার্গেটকে, ধাতব বস্তুকে বলতে হবে যে তীব্র গতিসম্পন্ন কোনো স্ট্রিম আলোকরশ্মি এসে আঘাত করে, তখন কোন রশ্মি বিচ্ছুরিত হয়? তখন এক্স রশ্মি বিচ্ছুরিত হয়। এক্স রশ্মি ভেদন ক্ষমতা গামার থেকে কম। হুইচ রেফারেন্স টু দ্য ক্লাইমেট অফ দ্য ইন্ডিয়া? ম্যাঙ্গো সাওয়ার্স। বলতে হবে যে ম্যাঙ্গো সাওয়ার্স মানে আম্রবৃষ্টি কোন কোন অঞ্চলে বা কোন কোন রাজ্যে হয়ে থাকে? সাধারণত গরমকালে জলবায়ু দেখতে পাওয়া যায়। এটা বলা হয় যে এটা হয়ে থাকে কেরালা এবং কর্ণাটকাতে হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য বৈদিক ব্রাহ্মণ? বৈদিক ব্রাহ্মণ যে এদের সম্পর্কিত কোনটা ঠিক? বলা হয় ঐত্র ব্রাহ্মণা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ঋগ্বেদ অ্যান্ড পঞ্চবিংশ ব্রাহ্মণা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সামবেদ। তো দুটোই ঠিক আছে। যে বলা হচ্ছে যে ঐত্রেয়বান ব্রাহ্মণা যেটা বলেছিল সেটা ঋগ্বেদের সাথে কানেক্টেড ছিল, আর পঞ্চবিংশ ব্রাহ্মণা ওটা অ্যাকচুয়ালি সামবেদের সাথে কানেক্টেড ছিল। এই দুটোই ঠিক। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে দ্য অয়েল ফিল্ডস রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডিউস রাজ্যসভা আগস্ট
23-24 এক্সপ্লেন ডেফিনিশন অফ মিনারেলস অয়েলস ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িং। তো পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম এবং এই ন্যাচারাল গ্যাস বলতে পারবে যে অয়েল ফিল্ড প্রোডাকশন মানে অয়েল ফিল্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024 সালে পাস হয়, যেটা অ্যাকচুয়ালি রাজ্যসভাতে এসেছিল আগস্টে। এটা অ্যাকচুয়ালি মিনারেল অয়েল ইনক্লুড দ্য হুইচ অফ দ্য ফলোয়িং। তো মিনারেল ছাড়াও কোন কোন ক্ষেত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? পেট্রোলিয়াম গ্যাস এবং ন্যাচারাল গ্যাসের ওপর। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস পার ক্যাপিটাল জিডিপি 2023-24 বাই দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস? বলতে হবে যে 2023-24 জিডিপি কত ছিল বাই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দ্বারা বলা হয় 2,11,725। তারপরে বলা হচ্ছে যে পার ক্যাপিটা। হোয়াট আর দ্য নেমস অফ দ্য 3 সুপার কম্পিউটার ডেভেলপ আন্ডার দ্য ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন বাই PM মোদি? সেক্ষেত্রে বলা পরমরুদ্র সুপার কম্পিউটার লঞ্চ করা হলো 3টে স্থানে, কলকাতা, পুনে এবং দিল্লি। তারপরে বলা হচ্ছে যে ডিউরিং হুইচ 5-year প্ল্যান ডিড দ্য ফোকাস শিফট টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রাদার দ্যান দ্য এগ্রিকালচার? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পায়নের উপর জোর দেওয়া হয়? এবং এটা কার নেতৃত্বে হয়েছিল? এটা হচ্ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশের সময় শিল্পায়নে জোর দেওয়া হয়েছিল, সেকেন্ড 5-year প্ল্যান। ঠিক আছে। তারপরে বলে অ্যাথলিট অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন ওয়াজ inducted into the খেলো ইন্ডিয়া স্কিম ইন ইন্ডিয়া অক্টোবর 2024? হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন ওয়ার ইন্ডাক্টেড ইন দ্য খেলো ইন্ডিয়া স্কিমে যুক্ত করা হয়েছে কোন খেলাটাকে 2024-এ? সেটা হলো জুডো খেলাকে। তারপরে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট এক্সটেন্ডেড দ্য সামার্থ ক্যাপাসিটি অফ দ্য বিল্ডিং স্কিম ইন টেক্সটাইল সেক্টর কত বছরের জন্য? এটা অ্যাকচুয়ালি সামার্থ বলে যে অ্যাবস্ট্রাক্ট যে এক্সটেন্ডেড করেছে, একটা স্কিম চালু করেছে, সেটা অ্যাকচুয়ালি টেক্সটাইল সেক্টরের জন্য সামার্থ স্কিম। এটা 2 বছর এক্সটেন্ড করেছে অক্টোবর 2024-এ। খুব ভালো কোশ্চেন এটা। তারপরে কোশ্চেন চলে আসছে বাই হাউ মাচ ডিড ICICI ব্যাঙ্ক নেট প্রফিট রাইস ইন Q3 2024-এর 3 নম্বর কোয়ার্টারে। তো ICICI ব্যাঙ্কের নেট প্রফিট কত পার্সেন্টেজ রাইজ করেছিল? 23.6%। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং লিটারারি ওয়ার্কস অফ সঙ্গম পিরিয়ড হ্যাজ বিন কনসিডার অ্যাজ এ কালেকশন অফ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং তামিল পোয়েট্রি? তো ওল্ডেস্ট সার্ভাইভিং তামিল পোয়েট্রির মধ্যে কি পড়ছে? ওই যেটা তামিল সাহিত্যের মধ্যে ওল্ডেস্ট সঙ্গম পিরিয়ডের জায়গায় দেখা গেছিলো, সেটা কি? সেটা ছিল পাতিনেন মেলকান্নাক্কু। এটা হলো সব থেকে তাদের প্রাচীন সাহিত্যগুলোর মধ্যে পড়ে, সঙ্গম লিটারেচারের সময় হয়েছিল। সঙ্গম যুগে টোটাল 3টে ছিল, বলা হয় চেরা সাম্রাজ্য, চোল সাম্রাজ্য আর পান্ডিয়া সাম্রাজ্য। চেরা, চোলা আর পান্ডিয়া, এটা দিয়ে আমার সঙ্গে কোশ্চেন আসে। ওকে। তো দ্য গ্রেট ইন্ডিয়ান প্লেন্স আর প্রাইমারি ফর্মড হুইচ অফ দ্য রাইভার সিস্টেম? তো ভারতের বলতে হবে যে বৃহত্তর ভারতের যে সমভূমি, সেটা কোন কোন নদী দ্বারা গঠিত? ইন্দু, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র দিয়ে তৈরি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেকগনাইজ অ্যাজ দ্য ট্রাইব অফ দ্য স্টেট? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের উপজাতিগুলোর মধ্যে পড়ছে কোনটা? সেটা বলা গাড্ডি বলে এক ধরনের উপজাতি আছে, সেটা হিমাচল প্রদেশে পড়ে। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ ট্রু অ্যাবাউট দ্য ন্যায়াধিকারী অ্যাপয়েন্টেড বাই দ্য গ্রাম ন্যায়ালয়? ন্যায়াধিকারী গ্রাম ন্যায়ালয় দ্বারা যেটা রিক্রুটেড হয় সেটা কি? ন্যায়াধিকারী মাস্ট বি এ জুডিশিয়াল অফিসার, তিনি একজন জুডিশিয়াল অফিসার হতে হবে। সেম স্যালারি পাওয়ার অফ দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সমতুল্য তার অধিকার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। 33 বলা হচ্ছে দ্য কম্বিনেশন অফ দ্য অ্যাথলিট স্পেসিফিক জিন লোকেশন অন অ্যান অর্গানিজম ক্রোমোজোম রিপ্রেজেন্টস ইজ জেনেটিক কনস্টিটিউশন ইজ অলসো নোন অ্যাজ দ্য জিনোটাইপ। তো এই জিনগত যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে থাকে তাকে বলা হয় জেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ লিডিং দ্য প্রডিউসার অফ দ্য জুট ইন ইন্ডিয়া? তো পাট উৎপাদনের দেশের মধ্যে প্রথম কেউ? পশ্চিমবঙ্গ। এই একটা কিছুতে এগিয়ে আছে, যাই হোক, এগিয়ে বাংলা আমাদের। তারপরে চলে আসছে পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট অর প্লিডার ফর এ পার্সন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ? তো ডিস্ট্রিক্ট জাজ হতে গেলে তার কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে? 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসের? উকিল যে যিনি উকিল, দ্য প্র্যাকটিস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাডভোকেট অর প্লিডার ফর এ পার্সন টু বি এলিজিবল অ্যাপয়েন্টেড অর এ ডিস্ট্রিক্ট জাজ, জেলা বিচারক হতে গেলে তার এই যোগ্যতা থাকতে হবে। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল বডি?
তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলতে পারছে যে দেশের প্রধানমন্ত্রী কোন কনস্টিটিউশনাল বডি চেয়ারম্যান হয়ে থাকেন, ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকেন। হারমোনিয়াম ইজ এ ড্যাশ ইনস্ট্রুমেন্ট মেড অফ দ্য উড মেটাল ব্রাস অ্যান্ড ক্লথ, ইজ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। হারমোনিয়াম। হোয়াট ওয়াজ দ্য মেন ফোকাস অফ দ্য ফার্স্ট 5 year প্ল্যান? ফার্স্ট 5 year প্ল্যানে মানে প্রথম পঞ্চবর্ষীয় পরিকল্পনার চিন্তাভাবনা ছিল এগ্রিকালচার ডেভেলপমেন্ট, যেটা অ্যাকচুয়ালি করেছিলেন হ্যারল্ড অ্যান্ড ডোমার প্ল্যানে। তারপরে চলে আসছে হোয়াট ওয়াজ দ্য মেজর ক্রিটিসিজম অফ দ্য এগ্রিকালচার স্ট্র্যাটেজি অ্যাডপ্টেড বাই দ্য ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন? যখন সবুজ বিপ্লব হয় তখন কী ধরনের কৃষিগত স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল? ইট প্রাইমারিলি বেনিফিটেড লার্জ ল্যান্ড অনার্স, যারা বৃহৎ ল্যান্ড অনার্স যাদের যেটিকে সুবিধা করেছিল এই এর একটা এবং ইনক্রিজ ইন দ্য ইকোনমিক্যাল ডিসপ্যারিটি, এবং তার জন্য কী হয়েছিল, যাদের অনেক জমি ছিল তারাই বেশি পরিমাণে লাভবান হয়েছিল, তার জন্য একটা অর্থনৈতিক বৈষম্য দেখা গিয়েছিল। স্পেন ওন ইটস ড্যাশ UEFA ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাজ হিস্ট্রি বিট ইংল্যান্ড 2-1। তো স্পেন জিতলো টোটাল 4th টাইম বলতে হবে যে UEFA ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলো, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল 15 জুলাই 2024-এ। স্পেন জিতেছে কাকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে। তারপর বলা হচ্ছে পাবলিশড ইন জানুয়ারি 2024 দ্য বুক এক সমন্দর মেরে আন্দার। এটা অ্যাকচুয়ালি কার লেখা? এটা অ্যাকচুয়ালি সঞ্জীব কুমার যোশী, তিনি এই বইটা লিখেছিলেন। তিনি অ্যাকচুয়ালি ব্রাহ্মসের ডেপুটি সিইও ছিলেন, ব্রাহ্মস এরোস্পেস মিসাইলের তার ডেপুটি সিইও ছিলেন সঞ্জীব কুমার যোশী। তারপরে চলে আসছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হু ক্যান রিমুভ দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন? স্টেট পাবলিক সার্ভিস কমিশনকে নিয়োগ করতে পারেন কিন্তু রাজ্যের গভর্নর, এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনকে অপসারণ করতে পারেন অনলি প্রেসিডেন্ট। তারপরে বলা হচ্ছে দ্য ফার্টাইল অ্যালুভিয়াল সয়েল অফ দ্য গ্রেট ইন্ডিয়ান প্লেন্স মোস্টলি সিচুয়েটেড ফর কাল্টিভেশন অফ দ্য রাইস অ্যান্ড হুইট। তো ম্যাক্সিমামটায় তো ওই যে সমতল মানে পলিযুক্ত সমভূমিতে চাষ করা হয় কি ধান এবং গম। To increase the force between the two charges from 25 Newton to 100 Newton, one should be reduce the distance between the charge by half. যদি কোনো ক্ষেত্রে দুটো বল প্রয়োগ করা হয়েছে, ইনক্রিজ দ্য ফোর্স বিটুইন দ্য টু চার্জ, দুটো আধান আছে তাদের উপর প্রযুক্ত বল বাড়ানো হলো 25 থেকে 100 একটা, তো ওয়ান শুড বি রিডিউস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ বাই ইটস হাফ। তো একজনের দূরত্ব সেক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে চার্জের সাপেক্ষে। অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর দ্য অল লাইফ অন আর্থ। অ্যাটমিক নাম্বার কত হতো? অক্সিজেন অ্যাটমিক নাম্বার হয়ে থাকে 8, অ্যাটমিক মাস হয়ে থাকে 16। হোয়ার ডিড দ্য সিপাহি গো আফটার দেয়ার মিউটিনি ইন মিরাটে যখন সিপাহি বিদ্রোহ হয় সেই সময় সিপাহীরা কোথায় এসেছিল? দিল্লিতে এসেছিল, কারণ দিল্লিকে তখন নেতৃত্ব ছিলেন কুনওয়ার সিং, না বাকত খান দিল্লিকে নেতৃত্ব দিচ্ছিলেন, বিহারে ছিল কুনওয়ার সিং, আর বাহাদুর শাহ জাফরকে তারা তাদের নেতা হিসেবে ঘোষণা করেছিল। হুইচ রাইভার ইজ নোন অ্যাজ দ্য সরোয়া বিহার? সরোয়া বিহার নামে মানে বলা হয় বিহারের দুঃখ নামে পরিচিত কোনটা? রাইভার কোশি, যেটা হলো গঙ্গা নদীর উপনদী। তারপরে 14 অগস্ট 2024 বাইল্যাটারাল এক্সারসাইজ উদারা শক্তি 2024 সম্পন্ন হলো কোথায়, কার সাথে সম্পন্ন হয়েছে? যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে সম্পন্ন হয়েছে। কার? রয়্যাল এয়ারফোর্স। কোন দেশের? মালয়েশিয়ার রয়্যাল এয়ারফোর্সের মধ্যে সম্পন্ন হয়েছে কি বলে উদারা শক্তি। 2024 হুইচ ইন্ডিয়ান আইটি কোম্পানি অ্যানাউন্সড অ্যান এস্টাবলিশমেন্ট অফ এ নিউ AI ক্লাউড ল্যাব সিঙ্গাপুর অ্যাডভান্স ইনোভেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। তো এটা অ্যাকচুয়ালি কে করেছে? HCL টেক 2024 সিঙ্গাপুরে গিয়ে একটা AI ক্লাউড ল্যাব লঞ্চ করেছে, যেটা কি কাজ করবে? যেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করবে এবং তার সাথে কি করবে? ক্লাউড কম্পিউটিংয়ে সাহায্য করবে। কারা লঞ্চ করেছে? HCL টেক। তারপরে বলা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ দ্য চিনহাটের যুদ্ধ হয়েছিল কোথায়? নিয়ার দ্য লখনৌতে হয়েছিল। আর এটা অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্কিত? এটা অ্যাকচুয়ালি 1857 সালে সিপাহি বিদ্রোহের সাথে সম্পর্কিত। তো যেহেতু এইবারের এই আর্মি কনস্টেবলের ম্যাক্সিমাম সিপাহি বিদ্রোহ থেকে অনেক কোশ্চেন এসেছিলো, তো তোমরা সেইগুলো একটুখানি ভালো করে দেখবে, এবং আমি চেষ্টা করবো সিপাহি বিদ্রোহ ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে একটা জায়গায় এনে কমপ্লিট করা, যাতে পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তো আশা করি এটা আমাদের কমপ্লিট হলো। মোটামুটি আমরা আমাদের 20তম শিফট কমপ্লিট করলাম, মানে 20 × 50 বলতে পারো 1000খানা কোশ্চেন আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমাদের 16খানা শিফট বাকি আছে। ঠিক আছে, মোটামুটি আমাদের 1000 কোশ্চেন্স ডান।
তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও ভিডিও কেমন হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর সমস্ত পিডিএফ কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার টেলিগ্রামে পাওয়া লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।